আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বিআরবি হাসপাতালের ফেসবুক লাইভ পেজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাইশা নাওয়ার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় নবজাতকের স্বাভাবিক যত্ন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিআরবি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর সঞ্জয় কুমার দে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন স্যার? ভালো আছি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে লাইভের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, নবজাতক বলতে আমরা কাদের বুঝি? ধন্যবাদ মাইশা। আসলে নবজাতক বলতে আমরা তাদের বুঝি যাদের জন্মের পর থেকে 28 দিন বয়স পর্যন্ত নবজাতক বলি আমরা। জি স্যার। স্যার, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বিবেচনায় নবজাতকের সেবা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি বলতে যাই, আসলে গত 2-3 দশকের স্বাস্থ্য ব্যবস্থা আসলে অনেক উন্নতি হয়েছে এবং সেটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এমডিজি যেটা আমরা বলি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছে। আন্ডার 5 মর্টালিটি, যেটা 5 বছরের নিচের শিশু মৃত্যুর হার যে টার্গেট ছিল, যে লক্ষ্য নির্ধারণ করা ছিল, সেই লক্ষ্য বাংলাদেশ অর্জন করতে পেরেছে। তো আন্ডার 5 বা 5 বছরের নিচের শিশু মৃত্যুর হার কমেছে, কিন্তু পাশাপাশি যেটা সমস্যাটা, আরেকটা সমস্যা ফ্লেয়ার আপ করলো, সেটা হচ্ছে নবজাতকের মৃত্যু কিন্তু সেই রেটে কমে নাই। অর্থাৎ 5 বছরের কমের শিশুগুলোর মৃত্যু হার যে হারে কমেছে, নবজাতকের মৃত্যু হার সে হারে কমেনি। সে হারে কমেনি বলেই এখন নবজাতকের মৃত্যু 5 বছরের নিচে যে শিশু মৃত্যুর হার, তার প্রায় 67%, আমি রিপিট করছি, 67% নবজাতক মৃত্যু হচ্ছে আন্ডার 5 মর্টালিটির মধ্যে। তো জিনিসটা জাস্ট বিবেচনা করতে হয় যে 5 বছরের নিচের শিশুর মৃত্যু হার যদি আরও কমাতে যায়, সেক্ষেত্রে নবজাতকের মৃত্যুর হারকে বেশি মাত্রায় গুরুত্ব দিতে হবে। আরেকটা তথ্য একটু দিয়ে দিই, নবজাতকের মৃত্যু হার যেটা ছিল 28/1000 লাইফ বার্থ ছিল এক সময়, লাস্ট 2017-এ যেটা দেখা গেল, এটা হার একটু বেড়েছে 30/1000 লাইফ বার্থ। এবং এমডিজির পরে যে কথাটা আসছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে যে কথাটা আসছে, এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তো সেই গোল অ্যাচিভ করতে হলে নবজাতক মৃত্যু কমায় নিয়ে আসতে হবে 12 ভাগে, 12/1000 লাইফ বার্থ। এখন আছে 30 প্রতি হাজারে, এটা কমায় নিয়ে আসতে হবে 12 প্রতি হাজারে। তো বর্তমান সরকার যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা দিকে গুরুত্ব দিচ্ছে, সে কারণে যে প্রশ্নটা আপনি করলেন, যে নবজাতকের মৃত্যুর হার কমানোর জন্য সরকারের অনেকগুলো পদক্ষেপ সরকার নিয়েছে অলরেডি। কারণ এমডিজি অ্যাচিভ করেছে, এখন এসডিজি অ্যাচিভ করতে চায় বর্তমান সরকার। ধন্যবাদ। স্যার, আপনার কাছে এখন আমি জানতে চাচ্ছি, একটি সুস্থ স্বাভাবিক শিশুর লক্ষণগুলো কি কি হবে? ধন্যবাদ। সুস্থ স্বাভাবিক শিশু আমরা যদি বলি, সেক্ষেত্রে কতগুলা বৈশিষ্ট্যের উপরে বলতে হয়। প্রথম হচ্ছে আমরা বলি জেস্টেশনাল এজ, যেটা হচ্ছে গর্ভকালীন সময়। স্বাভাবিক নবজাতক বলতে আমরা বুঝি যে 37 সপ্তাহে মায়ের পেটে যে বাচ্চারা ছিল, 37 সপ্তাহ থেকে আমরা 42 সপ্তাহ পর্যন্ত যদি মায়ের পেটে থাকে, সেই নবজাতকগুলোকে আমরা বলি স্বাভাবিক, জেস্টেশনাল এজ ওয়াইজ। আরটা হচ্ছে বার্থ ওয়েট বলি, জন্মকালীন ওজন। জন্মকালীন ওজন যদি 2500 গ্রাম, দ্যাট ইজ 2.5 কেজি থেকে 4 কেজির নিচে যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো এটা স্বাভাবিক নবজাতক। এটা হচ্ছে ওজনের বিষয়। অন্য কিছু প্যারামিটার আছে, আমরা লেংথ বলি, ওএফসি বলে একটা কথা বলি, সেই কথাগুলো আমি যাব না। স্বাভাবিক নবজাতক জন্মের পরপর সে কাঁদবে, জন্মের পরপর সে স্বাভাবিক শ্বাস নেবে। স্বাভাবিক শ্বাস বলতে আমরা বুঝি যে নীরবে নিয়মিত শ্বাস নেওয়া। আমি দুটো কথা বলেছি, একটা হচ্ছে নীরবে, আরটা হচ্ছে নিয়মিত। অর্থাৎ সে শ্বাস যখন নেবে, এফোর্টলেস শ্বাস বলি, শ্বাস কষ্ট তার থাকবে না। এবং স্বাভাবিক তার শ্বাসের রেট যেটা বলি আমরা, বুকটা মিনিটে 30 থেকে 59 বার উঠানামা করবে এবং বুক দেবে আসবে না। চেস্ট ইনড্রয়েন যেটা আমরা বলি ইংরেজিতে, বুক দেবে আসবে না। তার তাপমাত্রা স্বাভাবিক থাকবে। স্বাভাবিক তাপমাত্রা বলতে আমরা বুঝি যে বগলের নিচে তার তাপমাত্রাটা 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস তার টেম্পারেচার থাকবে।
জন্মের পরে নবজাতক 24 ঘন্টার মধ্যে সে প্রথম পায়খানাটা করবে, যেটা আমরা মিকোনিয়াম বলি। জন্মের পর স্বাভাবিক নবজাতক তার প্রস্রাবটা করবে 48 আওয়ার্সের মধ্যে। অর্থাৎ টার্মগুলো মনে রাখার উদ্দেশ্য হচ্ছে যে স্বাভাবিক নবজাতক 48 ঘন্টা পর্যন্ত প্রস্রাব না করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে খুব বেশি ভয় করার কোনো কারণ নাই। তো এই ক্রাইটেরিয়াগুলো বেসিসে আমরা নবজাতক স্বাভাবিক নবজাতক বলতে পারি আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য। অন্য বিষয়গুলো আসলে এটা ডাক্তারের বিষয়, সেটা আমি ডিটেলে যেতে যাচ্ছি না। জি স্যার। স্যার, পূর্ণ বা অপূর্ণ নবজাতক শিশুর মধ্যে পার্থক্য কি, মানে টার্ম বেবি বা প্রি টার্ম বেবির মধ্যে ডিফারেন্সটা? ভেরি গুড। আসলে পূর্ণ বলতে আমরা বলি টার্ম পি টার্ম, পূর্ণ অপূর্ণ। টার্ম পি টার্ম সবাই এখন বুঝে। টার্ম বলতে পুরো সময় হওয়া, পি টার্ম মানে সময়ের আগে হয়ে যাওয়া। জি স্যার। তো পূর্ণ এবং অপূর্ণর মধ্যে যেহেতু পি টার্ম বলছি, সময়ের আগে হয়ে যাওয়া, তো সময়ের আগে যখন হচ্ছে এই প্রিমেচুর বেবিগুলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অর্গান সিস্টেম বলি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার কিন্তু ইনমেচুর থাকে। তো ইনমেচুর থাকার জন্য যে স্বাভাবিক নবজাতক যে আচরণগুলো শো করতে পারে, স্বাভাবিক নবজাতক জন্মের পরে যে স্টেপগুলোর মধ্য দিয়ে যায়, সময়ের আগে জন্ম হওয়া নবজাতকগুলা যেগুলো অপরিণত নবজাতক বলি, তারা কিছু টার্মোয়েল বলি আমরা, কিছু কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। কমন যদি সমস্যাগুলো আমরা বলি, যেমন তার লাংস ম্যাচুর থাকে না, পরিপূর্ণ হয় না বলে, খুব কমনলি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলে একটা রোগের কথা আমরা বলি, সেটা জন্মের পরপর তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যেহেতু সে প্রিমেচুর থাকে, সে সাকিং সোয়ালিং এটা বলে, যে দুধ একটা হচ্ছে সাক করা আর হচ্ছে গিলা, এই দুইটার কোঅর্ডিনেশন ভালো থাকে না বলে বাচ্চা কিন্তু চুষতে পারে না, আবার চুষতে পারে অনেক গিলতে পারে না। আবার যদি গিলতে যায় তখন দেখা যাচ্ছে সেটা লাংসে চলে যাওয়ার রিস্ক থাকে। এরপর আসে তার গাটে, তার নাড়ি ভুঁড়ি যেটা আমরা বলি, গাটটা কিন্তু ঠিক মেচুর থাকে না বলে সে কিন্তু খাওয়ারটা দিলে পরে খাওয়ারটা সহ্য করতে পারে না। এই নবজাতকের তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু ইমেচুর থাকে, তার কিন্তু জন্ডিস হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। হার্টটা যেহেতু তার একটু ইমেচুর থাকে, সেক্ষেত্রে হার্টের অ্যাক্টিভিটিসগুলো ঠিক স্বাভাবিক থাকে না। পিডিএ বলে একটা রোগ বলি আমরা, সেই পিডিএটা ওপেন আপ হয়ে যেতে পারে, তার ব্রেনে রক্তক্ষরণ হতে পারে। এবং এই বেবিগুলো যেহেতু প্রিমেচুর থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু ইনফেকশন প্রন বলে, খুব বেশি বেশি তাদের একটু ইনফেকশন হওয়ার একটু প্রবণতা থাকতে পারে, যাদের জন্ডিস হওয়ার প্রবণতা থাকতে পারে। এই বেবিগুলো যখন একটু বড় হবে, তখন দেখা যায় তার কিছু কমপ্লিকেশনস বলি, তার একটু বৃদ্ধি বিকাশ একটু ব্যাহত হতে পারে, তার কানে শোনার সমস্যা হতে পারে, তার চোখে দেখার সমস্যা হতে পারে, যেটা আমরা আমাদের ভাষায় রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি বলি। এটা কিন্তু এখন অন্ধত্বের একটা প্রধান কারণ এখন দেখা যাচ্ছে, রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি। তো এই সমস্যাগুলোর সম্মুখীন নবজাতক হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, একটি শিশু জন্মের পর শিশুটি আমরা কিভাবে পরিচর্যা করব? জন্মের পরে শিশুর পরিচর্যাগুলো খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ স্বাভাবিক শিশু বোঝা, স্বাভাবিক যত্নগুলো যদি আমি এনশিওর করতে না পারি, সেক্ষেত্রে সেই নবজাতক কিন্তু অস্বাভাবিক হয়ে যাওয়ার একটু রিস্ক থাকে এবং হসপিটালাইজ হওয়ার কিন্তু একটা কারণ হতে পারে। তো স্বাভাবিক যত্নের বিষয়গুলো খুবই সিম্পল। একটা বিষয় আমরা বলি যে জন্মের পরপর বাচ্চার তাপমাত্রাটা মেনটেন করা, কারণ খুব কমন একটা প্রবলেম যেটা হচ্ছে নিম্ন তাপমাত্রা বা হাইপোথার্মিয়া আমরা যেটা বলি, সেই হাইপোথার্মিয়াটা খুব বেশি বেশি কমন যদি আমরা অ্যাড্রেস ঠিক মতো না করি। সেই টেম্পারেচার যাতে না কমে যায়, সেটার ব্যবস্থা নেওয়ার উপায় হচ্ছে সেই নবজাতককে আমরা কিন্তু 2 লেয়ার্স অফ ক্লথ বলি, 2 লেয়ার কাপড় দিয়ে আমরা জড়ো করে রাখবো। আরেকটা বিষয় আমরা বলি, জন্মের পরপর বাচ্চাকে ত্বকে ত্বক যত্ন, যেটা স্কিন টু স্কিন কেয়ার বলা হয়। মায়ের গায়ে বুকে কোনো কাপড় থাকবে না, বাচ্চার বুকে কোনো কাপড় থাকবে না, মার স্কিন বাচ্চার স্কিনে কন্ট্যাক্টে থাকবে, উপরেটা আমরা কাপড় জড়ো রাখবো। যে প্রধান এটা হচ্ছে টেম্পারেচার মেনটেন্যান্স, এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আনফর্চুনেটলি এই জিনিসটা কিন্তু আমরা খুব বেশি মাত্রায় গুরুত্ব দিই না, আমরা বুঝি না যে আসলে তাপমাত্রা কম থাকার জন্য কী সমস্যাগুলো হতে পারে। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই যে একমাত্র তাপমাত্রা যদি মেনটেন ঠিকমতো করা হয়, সেক্ষেত্রে দেখা যায় নবজাতকের মরবিডিটিস আমরা বলি, তার রোগ শোক কিন্তু অনেক দূর কমে যায়। সেক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে টেম্পারেচার মেনটেন্যান্স। পর যে কাজটা হচ্ছে আমরা তাকে বুকের দুধ খাওয়ানোটা আমরা এনশিওর করব। জন্মের পরপর আমরা যেটা বলি শাল দুধ খাওয়াটা নিশ্চিত করা, এটা এখন সব জায়গায় সবাই বলছে, কিন্তু ঠিক কমনলি প্র্যাকটিসটা কিন্তু হচ্ছে না বলেই বাংলাদেশে এখনও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একটা কথা বলি, সেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পার্সেন্টেজটা এখন কিন্তু বাড়ছে না।
তো শাল দুধটা এত বেশি গুরুত্বপূর্ণ, পরিমাণ কম কিন্তু এটার পুষ্টিগুণ অনেক অনেক বেশি। এবং শাল দুধ যদি আমরা জন্মের পর খাওয়াই বাচ্চাদের, এবং মায়েদের বলা হয় যে সাকসেসফুল এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এনশিওর করে একটা কথা বলা হয়, অর্থাৎ 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোতে কখনো ইন্টারাপশন হয় না, বাধাগ্রস্ত হয় না। শাল দুধটা এত বেশি ইম্পর্টেন্ট। তো এটার পরিমাণ কম কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। তো জন্মের পর শাল দুধ খাওয়াবো, শাল দুধের পরে স্বাভাবিক বুকের দুধটা আমরা চালায় যাব। এবং এর মধ্যে প্রিল্যাকটিয়াল ফিড বলে একটা কথা বলি আমরা, অর্থাৎ জন্মের পরে শাল দুধ ছাড়া আমরা মধু, চিনি, পানি কিছুই খাওয়াবো না। কারণ এই খাবারগুলো যখন খাওয়ানো হয় তখন কিন্তু বাচ্চার ল্যাকটেশনাল ফেলিওর বলে একটা কথা বলি, মায়ের বুকের দুধ তখন আর টানতে চায় না, পেট যখন ভরে যাবে সে মায়ের বুকের দুধ টানতে চাইবে না। এরপর আমরা বলি তার নাভির স্বাভাবিক যত্ন। তো নাভির স্বাভাবিক যত্ন বলতে একটা কথা বলে রাখি, একটা সময় কিন্তু আমরা বলতাম যে নাভি আমরা বেয়ার, ক্লিন, ড্রাই 3টা কথা বলতাম। নাভিকে বেয়ার রাখবেন, ক্লিন রাখবেন, ড্রাই রাখবেন, অর্থাৎ নাভি কাটার পরে কিছু দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু সায়েন্স কিন্তু ইভ্যালুয়েটিং, আমরা বলি সায়েন্স কিন্তু পরিবর্তনশীল। এখন আমরা বলি যে জন্মর পরপর নাভি কাটার পরে সেই কাটা অংশতে ক্লোরহেক্সিডিন, যেটা হেক্সিকট নামে পাওয়া যায়, একটা ক্লোরহেক্সিডিন আমরা সলিউশন ওখানে দিতে বলি। এবং দেওয়ার পরে তখন বলি ড্রাই কট কেয়ার, অর্থাৎ নাভির যে অংশ কাটা থাকবে সেই কাটা অংশে আমরা একটা লিকুইড দিয়ে দেবো, যেটা 7.1% ক্লোরহেক্সিডিন বলি। এরপরে নাভিতে আর কিছুই আমরা দেব না। এটা হচ্ছে নাভির যত্ন। জি, ধন্যবাদ স্যার। স্যার, জন্মের পর শিশুটি যদি না কাঁদে বা মুছে শুষ্ক করার পরও না কাঁদে, তাহলে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? সুন্দর একটা প্রশ্ন করলেন। আসলে এই প্রশ্নের মাধ্যমে আমি অন্য একটা অ্যাভিনিউতে যাব। আর সুন্দর প্রশ্ন। তো জন্মের পর যদি শিশু না কাঁদে, সেক্ষেত্রে একটা প্রসঙ্গ একটু বলে রাখি যে হসপিটাল ডেলিভারির একটা কথা কিন্তু এখন খুব পপুলারলি ডিসকাসড ইস্যু, যে হসপিটাল ডেলিভারি করানো, ডাক্তারের শরণাপন্ন হওয়া, এটা আমরা একটু এনকারেজ করি। এখন কিন্তু মিডিয়াতে বা গভর্নমেন্ট এটা এনকারেজ করতে চাচ্ছে যে মা যখন প্ল্যান প্রেগনেন্সি বলে একটা কথা বলা হয়, মা বাচ্চা নেবে এটা আগে থেকে প্ল্যান করে নেবে। মা কনসিভ করবে, কনসিভ করার পরে অবশ্যই ডাক্তার দেখাবে। আমরা অ্যান্টিনেটাল চেক আপ বলে একটা কথা বলি, যে গর্ভকালীন স্বাস্থ্যসেবা। তো গর্ভকালীন স্বাস্থ্যসেবাটা অবশ্যই নেবে। এখন আমরা বলি যে WHO 8টা স্বাস্থ্যসেবা নেওয়ার কথা বলে, বাংলাদেশ গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করবে। এবং অবশ্যই যাতে হসপিটাল ডেলিভারিটা এনশিওর করা, যে মা প্রেগনেন্ট হওয়ার পরে হসপিটাল ডেলিভারিটি করাবে। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত হচ্ছে 40%, অ্যারাউন্ড 40% ডেলিভারি হসপিটাল ডেলিভারি হচ্ছে। কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তারা একটা প্রকল্প হাতে নেওয়ার পরে এখন হসপিটাল ডেলিভারি হচ্ছে অ্যারাউন্ড 70%। আর একটু যদি কাছাকাছি কান্ট্রি যায়, শ্রীলঙ্কা, তাদের হসপিটাল ডেলিভারি মোর দেন 95%। তো এটা পলিসির বিষয়। তো যে কথাটা বললেন, জন্মের পরপর যদি বাচ্চা না কাঁদে, সেক্ষেত্রে আমরা প্রথম কিন্তু একটা মোছানোর একটা বিষয় বলি, তারপর ভিজা কাপড়টা ফেলে দেওয়া, আরটা কাপড় দিয়ে জড়ায় ফেলা, এরপর যদি না কাঁদে তারপরে সাকশন এবং স্টিমুলেশন, এরপর যদি না কাঁদে ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন বলি। তো এই যে কথাগুলো বললাম, সেটা কিন্তু বাসায় বসে আমি যে কথাগুলো বলছি, সেই বাসায় বসে নিশ্চয়ই যে সাকশনের কথা বললাম, আমি তাকে স্টিমুলেশন বললাম, ব্যাগ অ্যান্ড মাস্ক বললাম, এই ইকুইপমেন্টগুলো বাসায় অ্যাভেলেবেল না। এক কথা যদি উত্তর দিই, সেক্ষেত্রে এই নবজাতকগুলো হসপিটালে ডেলিভারি হবে। এটা নর্মাল ডেলিভারি হতে পারে, এটা সিজারিয়ান সেকশন হতে পারে। তো আপনাদের প্রতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার একটা আর্জি থাকবে, দয়া করে কনসিভ করার পরে হসপিটাল ডেলিভারি করাবেন মাকে। ধন্যবাদ। স্যার, যারা নতুন মা হয়েছেন তাদেরকে যদি ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে একটু পরামর্শ দিতেন। ব্রেস্ট ফিডিং ব্যাপারে পরামর্শ হচ্ছে, নতুন মা যেহেতু হচ্ছেন, সেক্ষেত্রে সে আগের যে উত্তরটা আমি দিলাম সেই উত্তরটা আবার একটু আমার পুনরাবৃত্তি হবে, যে মা যখন কনসিভ করবেন তখন উনি অ্যান্টিনেটাল চেক আপ বলি, গর্ভকালীন যত্ন, সেই যত্নের জন্য মা আসবেন, চেক আপের জন্য আসবেন। ওই চেক আপের সময় আমাদের গভর্নমেন্টের পলিসি আছে, সে যখন চেক আপ করতে আসবেন তখন মাকে ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করা। প্রথম হচ্ছে উদ্বুদ্ধকরণ, অর্থাৎ মাকে বোঝাতে হবে আপনি প্রথম মা হচ্ছেন, তাতে ভয় করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ কিন্তু সব প্রাণীদের, মানুষ সহ সব প্রাণীদের কিন্তু তার বাচ্চার লালন পালনের জন্য বুকের দুধ দিয়ে দেয়, স্তন্যপায়ী প্রাণীদের মানুষকে দিয়ে দিচ্ছে। প্রথমে কনফিডেন্সটা বিল্ড আপ করা লাগবে, এক। সেকেন্ড থিং হচ্ছে যে জিনিসটা আমার অবজারভেশনে, নিউরোলজিস্ট হিসাবে আমার দীর্ঘদিন অবজারভেশন যেটা আমরা দেখি, মায়েদের কিন্তু আসলে নিপল কিছু সমস্যা থাকে, যেটা আমরা ফ্ল্যাট নিপল বলি, আমরা বলি রিট্রাক্টাইল নিপল বলি। সেই নিপলে যদি কোনো সমস্যা থাকে, যখন চেক আপ আসবে ওই সময় মায়ের সাথে একটু কথা বলে অবস্টেটিশিয়ান
স্ত্রীও ধাত্রীরোগ বিশেষজ্ঞ যিনি, উনি একটু ওগুলো একটু চেক করে মায়ের ব্রেস্টটা চেক করে দেখবেন এই সমস্যাগুলো আছে কিনা। নেক্সট কাজটা হচ্ছে, প্রথম মায়েরা যখন প্রাইমি মা বলি, যে নতুন যখন মা হয়, ওনাদের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে বাচ্চাকে ধরাটা। আমরা বলি পজিশন এবং অ্যাটাচমেন্ট, বাচ্চাকে কীভাবে ধরবে, বাচ্চাকে মুখের সাথে মায়ের ব্রেস্টটা কীভাবে লাগাবে, এই জিনিসটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। থার্ড যে জিনিসটা হচ্ছে, আমরা বলি বারবার মায়ের বুকে নেওয়া, বারবার বুকে দুধ টানানো। তো বুকে নেওয়ার বিষয়টা হচ্ছে কি, মা যদি বাচ্চাকে বারবার বুকে নেয়, তো সেক্ষেত্রে মায়ের কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট হয়, সেই ইফেক্ট থেকে কিন্তু মিল্ক লেট ডাউনটা হয়। আর বারবার যখন বাচ্চা বুকে দুধ টানবে, সে যখন মায়ের আরেকটা স্টিমুলেশন সে পায়, একটা নার্ভাস স্টিমুলেশন। তো দুইটা কথা বলছি, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, বারবার বুকে নেওয়া, বারবার বুকে দুধ টানানো, এবং সঠিকভাবে আমরা বলি পজিশন এবং অ্যাটাচমেন্ট, তাকে একটু ধরা এবং বুকের সাথে মায়ের ব্রেস্টের সাথে বাচ্চার মুখটা একটু লাগানোর ব্যবস্থাটা করা। প্রথম মায়েদের যেটা হয়, মায়েরা কিন্তু প্রথমে যখন বুকের দুধ না পায় মায়েরা খুব হতাশ হয়ে যান। হতাশ হওয়ার কোনো কারণ নাই, প্রথমে একটু শাল দুধ নামে, অল্প অল্প করে নামে, এরপর দুধের পরিমাণটা বাড়তে থাকে। একটু ধৈর্য ধরে যখন খাওয়াতে থাকবেন, দেখবেন যে মিল্ক ফ্লোটা বাড়ে। ধন্যবাদ স্যার। স্যার, নবজাতককে কখন দুধ খাওয়াবে এবং একটি নবজাতক যথেষ্ট পরিমাণে দুধ পেয়েছে কিনা সেটা কিভাবে বোঝা যাবে? দুধ খাওয়ানোর বিষয় আসলে একটা ভুল কনসেপ্ট অনেক সময় মানুষের কাজ করে। আমরা একটু অনেক সময় খুব বেশি মাত্রায় সিরিয়াস হয়ে যাই, যে বাচ্চা ডাক্তার সাহেব বলছে এতবার খাওয়ানো লাগবে, ঘুম থেকে উঠে জোর করে খাওয়াতে চায়। আমরা বলি 24 আওয়ার্সের মধ্যে সে 8 থেকে 10 বার খাওয়াবে একটা স্বাভাবিক নবজাতককে। তো স্বাভাবিক নবজাতক 24 আওয়ার্সের মধ্যে আমি যখন 8 থেকে 10 বার যদি বলি, এটা কিন্তু আমি ঘন্টা দিয়ে ভাগ করে ফেলবো না। মানে মা যদি একটু সিরিয়াস হয়, আমরা একটু অ্যালার্ট থাকবো, কিন্তু আবার বেশি একদম মেশিনের মতো হবো না। আমি 3 ঘন্টা পর বাচ্চা কিন্তু ঘুম থেকে উঠে খাওয়ানোর চেষ্টা করবো না, কারণ সে তো হিউম্যান বিং, তো ওর মর্জি, ওর মেজাজ, ওর পার্সোনালি সব কিছু আমার একটু বোঝা লাগবে। আমি জোর করে তাকে খাওয়াতে যাবো না। কিছু কিউজ বলা হয়, যে আমি দেখে বুঝবো যে বাচ্চা এখন খাওয়ার জন্য প্রস্তুত। তো প্রস্তুত কীভাবে বুঝবো? বাচ্চা যখন একটু খেতে চায়, তখন সে ঘুম থেকে উঠবে, একটু ঘাটটা একটু পিছন দিকে নেবে, তারপর সে একটু মাকে একটু খুঁজবে, তারপর সে হা করবে, তারপর জিহ্বাটা একটু সে নাড়াচাড়া করবে, জিহ্বাটা একটু চাটতে থাকবে। যখন এগুলো না হয়, তখন সে কিন্তু আঙ্গুল চাটতে থাকে। যখন এগুলোতে মা রেসপন্স থাকে, তখন সে কান্নাকাটি শুরু করে। তো এই কিউ, ফিডিং কিউ, তো ফিডিং কিউগুলো দেখে মা বুঝবেন যে হ্যাঁ বাচ্চা এখন খেতে যাচ্ছে, তখন বাচ্চাকে খাওয়াবেন। এবং মা রাউন্ড দ্য ক্লক 8 to 10 টাইমস খাওয়াবেন। এটা কিন্তু ঘন্টা দিয়ে ভাগ করে না, 8 বার অন অ্যান অ্যাভারেজ খাওয়ালে চলবে। আর একটা প্রশ্ন করলেন যে পর্যাপ্ত বুকু দুধ পেয়েছে কিনা, এডুকেট ব্রেস্ট ফিডিং আমরা বলি। তো পর্যাপ্ত বুকু দুধ খাওয়ার একটা সিঙ্গেল প্যারামিটার যদি আমরা বলি, সিঙ্গেল প্যারামিটার হলো বাচ্চা ওয়েট গেইন করছে কিনা, ওজনটা বাড়ছে কিনা। স্বাভাবিক নবজাতক প্রতিদিন 20 থেকে 30 গ্রাম ওজন তার বাড়বে। তাহলে আমি যদি দেখি যে একটা নবজাতক জন্মের সময় ওজন একটা ফিগার ছিল, জন্মের পরে উইদিন 7 ডেজ ওজনটা একটু কমে, এরপর প্রতিদিন ওজনটা বাড়তে থাকে। তা আমি ওজনটা মেপে ফেললাম, ডাক্তার সাহেব অ্যাভেলেবেল আছে, মেপে ফেললাম যে ওজনটা বাড়ে, দ্যাটস ওয়েল এন্ড গুড। আর কিছু মায়ের বোঝার জন্য, যদি এমন হয় প্রস্রাবটা তার দিনে 6 বারের বেশি করতেছে, প্রস্রাবের পরিমাণটা স্বাভাবিক, রঙটাও স্বাভাবিক, তার পায়খানা করছে, পায়খানার রঙটা স্বাভাবিক, এবং বাচ্চা তার খাওয়ার পরে বাচ্চা ঘুমায় পড়ছে এবং বাচ্চা 2 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছে, তাহলে আমরা বুঝবো যে বাচ্চা পর্যাপ্ত বুকু দুধ পাচ্ছে। এটা হচ্ছে বাচ্চার সাইড। মায়ের সাইডে যেটা মা ফিল করবেন, মা যখন বুকু দুধ খাওয়াতে যান বাচ্চাকে, মা ব্রেস্টটা একটু ভারী মনে হবে। যখন বুকু দুধ খাওয়াবেন, মা একটা শব্দ ফিল করবেন। বুকু দুধ খাওয়ানোর পরে মা ফিল করবেন মায়ের ব্রেস্টটা একটু হালকা মনে হচ্ছে, দ্যাট মিনস বুকু দুধটা বাচ্চা খেয়ে ফেললো, ব্রেস্টটা একটু হালকা মনে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা কি বুঝি, বা বাচ্চাকে কতদিন পর্যন্ত বুকের দুধ মা খাওয়াবে? ওকে, তো আজকে এই সুযোগে আমি আসলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একটু কথা বলছিলাম, এটা একটু বলে ফেলি। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা হচ্ছে জন্মের পরে মা শাল দুধ দিয়ে শুরু করবে, শাল দুধ দেওয়ার পরে সে বুকুর দুধটা চলবে টানা 6 মাস বুকুর দুধ খাওয়াবে, এবং এই 6 মাসের মধ্যে ওষুধ ব্যতীত আর কিছু সে খাওয়াবে না। 6 মাস পর থেকে বুকুর দুধের পাশাপাশি অন্যান্য কমপ্লিমেন্টারি ফিড আমরা দিতে বলি, সেই খাওয়ারগুলো চলবে, খাওয়া চলবে, বুকুর দুধ চলবে। বুকুর দুধটা 2 বছর পর্যন্ত চলবে। আমি যদি পুনরায় বলি বিষয়টা, জন্মের পর পর শাল দুধ খাওয়াবে, এরপরে স্বাভাবিক বুকুর দুধ চলবে 6 মাস পর্যন্ত। 6 মাসের পর থেকে বুকুর দুধের পাশাপাশি অন্যান্য যে আমরা ফ্যামিলি ফুড যেগুলো পাই, সে সলিড ফুডগুলো চলবে। তো বুকুর দুধটা 2 বছর পর্যন্ত চলবে। ধন্যবাদ। স্যার, অনেকের মনে একটা প্রশ্ন থাকে, বাচ্চাকে কখন গোসল করাবে এবং কিভাবে করাবে? গোসল করানো আসলে 2টা কনসেপ্ট।
একটা হচ্ছে একটা ভুল ধারণা আমাদের গ্রামেগঞ্জে ছিল। আমরা আসলে গ্রামকে আমরা ইগনোর করতে পারবো না এই কারণে, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের অনেক ডেলিভারি কমিউনিটিতে হচ্ছে। আগে একটা ভুল ধারণা ছিল যে নবজাতক হওয়া মানে নাপাক, একে জন্মের পরপর পরিষ্কার করে ফেলতে হবে, গায়ে যে সাদা লেগে থাকে এগুলা যদি পরিষ্কার না হয় বাচ্চার ইনফেকশন হতে পারে, এরকম ইত্যাকার ভুল ধারণা ছিল। এখনও কিন্তু আছে বিষয়গুলো। তো একটু জেনে রাখবেন যে নবজাতক সে কিন্তু মায়ের পেটে সে ইনফেকশন ফ্রি থাকে, সে পবিত্র থাকে, সে নাপাক না, এটা ভুল ধারণা। এবং গায়ে যে আমরা বলি বার্নিস কেজিউসে যেটা বলি, সে সাদা যে পাটটা থাকে সেই পাটটা কিন্তু আমরা বলি যে টেম্পারেচার একটা বিষয় বলছি, তাপমাত্রা একটা বিষয় বলছি, তাপমাত্রা মেনটেন্যান্সে সে সাদা লেয়ারগুলো কিন্তু একটা ভূমিকা রাখে। তো সেটা আমরা মুছতে যাব না, ওটা কেন যাচ্ছে না এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। দয়া করে জন্মের পরপর বাচ্চাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং গোসল দিলে পর সমস্যা যেটা হয়, বাচ্চার টেম্পারেচারটা ফল করে এবং হাইপোথার্মিয়ার যে কথাটা আজকে আমি এই অনুষ্ঠানের শুরুতে বলতে চাচ্ছিলাম, সে হাইপোথার্মিয়ার রিস্কটা একটু বাড়ে। সেই কারণে জন্মের পরপর গোসল দেওয়াটা জরুরি কিছু না। বাংলাদেশের কনটেক্সটে আমরা যেটা বলি যে জন্মের পরে 72 আওয়ার্স পরে বাচ্চাকে গোসল দিতে বলি, 72 ঘন্টা পরে গোসল দিতে বলি। এরপরে কথাটা আসতেছে পরে গোসলটা তাহলে কীভাবে দেবো। তো গোসল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জীবাণুমুক্ত রাখা, আবার গোসল থেকে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা এনশিওর করা। তো যে কথাটা আমরা বলি গোসল দেওয়ার জন্য যেটা হবে, পানিটা হবে কুসুম গরম, পানিটা হবে জীবাণুমুক্ত এবং পানি থেকে যাতে বাচ্চার ইনফেকশন না হয় সেটা আমরা এনশিওর করব। উপায়টা কি? তাহলে পানিটা আমরা বয়েল করব হাফ অ্যান আওয়ার গরম করার জন্য এবং জীবাণুমুক্ত করার জন্য। সেই পানিটা আবার একটু ঠান্ডা করব, আমি হাত দিয়ে টাচ করে দেখব সেটা আমার কমফোর্টেবল কিনা, কুসুম কুসুম গরম হলো কিনা। সেই পানি দিয়ে বাচ্চাকে গোসল করায় আবার যখন গোসল শেষ হবে তাড়াতাড়ি বাচ্চাকে আমি মুছে ফেলবো যাতে এই পানি থেকে বাচ্চার ঠান্ডা না হয়ে যায়। অবশ্যই যে রুমে বাচ্চাকে গোসল করাবো সেই রুমে ফ্যানটা আমি অফ করে নেব, কারণ ফ্যান যদি অন থাকে সেক্ষেত্রে তার টেম্পারেচার লস করার প্রবণতা থাকবে। ধন্যবাদ। স্যার, নবজাতকের জন্য দিনে কতবার প্রস্রাব পায়খানা করাটাকে আমরা নর্মাল ধরবো? নবজাতকের প্রস্রাবের যে বিষয়টা একটু আগে বললাম যে যদি সে বুকের দুধটা ভালোভাবে পায় সে 6 টাইমস 6 বারের বেশি সে প্রস্রাব করবে। সে কালারটা স্বাভাবিক কালার থাকবে, ভলিউম বলি আমরা, স্বাভাবিক তার ভলিউম হবে। ইউজুয়ালি আমরা বলি মোর দেন 1 ml পার কেজি পার আওয়ার সে ইউরিনটা পাস করবে। স্টুলের যে বিষয়টা বলি, স্টুল আসলে কতবার পাস করলো সেটার চাইতে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে স্টুলটা ইয়েলো কালার হলো কিনা। জন্মের পরে প্রথম স্টুল কালারটা থাকে আপনার কালো থাকবে, কালোর পরে আমরা বলি ট্রানজিশনাল স্টুল একটা কথা বলি, 2 দিন কালো থাকবে, এরপরে সবুজ এবং হলুদ মিক্সার থাকবে, তারপর 5 দিন অনওয়ার্ডস হলুদ পায়খানা করবে। তো বাচ্চা পায়খানা করার যে বিষয়টা, বুকের দুধ খাওয়া বাচ্চাগুলো দেখা যায় অনেক সময় 3-4 দিন পরও পায়খানা করে, এটা নিয়ে কিন্তু ভয় করার কোনো কারণ নাই। আবার দেখা যায় কিছু বাচ্চা দেখা যায় যারা বুকের দুধ পায় তারা কিন্তু দিনে 10-15 বার পায়খানা করতে পারে এবং পেস্ট কালার সেমি সলিড, অনেক সময় যে সেই গ্রামের কথা চলে আসে যে মুরগির পায়খানার মতো করতে পারে, একটু মিউকাস মিক্স থাকবে, একটু সেমি সলিড থাকবে, একটু পানি থাকবে, একটু পেস্টের কালার থাকবে, ওটাও স্বাভাবিক। তো 2-3 দিন পর পর পায়খানা করে সেটাও স্বাভাবিক, আবার দিনে 10 থেকে 15 পায়খানা করে সেটাও স্বাভাবিক, প্রোভাইডেড দ্যাট যখন দিনে বেশিরভাগ পায়খানা করবে আমরা মায়েদের বলি খেয়াল রাখতে যে পায়খানা বেশি হলে এটা কি ডায়রিয়া কিনা, এটা একটু ভীতি থাকে ওনাদের, এই কারণে খেয়াল রাখা লাগবে তার প্রস্রাবের পরিমাণটা কেমন, প্রস্রাবের রঙটা কেমন, ওজনটা বাড়ছে কিনা। সো পরিমাণ যদি ভালো থাকে, প্রস্রাবের রং যদি ভালো থাকে, তাহলে এটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, বিপজ্জনক সায়েন্স বলতে আমরা কি বুঝি এবং সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এটা আসলে আমরা যখন বলছি যে নবজাতকের স্বাভাবিক যত্নের মধ্যে আমি এটা একটু বলে ফেলি যে স্বাভাবিক যত্নের মধ্যে আমি অবশ্যই মাকে একটা কাউন্সেলিং করব যাতে বিপদ চিহ্ন, ডেঞ্জার সাইন বলি, বিপদ চিহ্নগুলো যাতে মা খেয়াল রাখেন। কারণ বিপদ চিহ্ন যদি মা ভালো না জানেন সেক্ষেত্রে মা কখন হোয়েন টু সেক হেলথ কেয়ার বলা হয়, কখন হসপিটালে নিয়ে আসবেন, কখন ডাক্তার শরণাপন্ন হবেন, এই যেগুলো মা জানবে না। তো যখন একটা বাচ্চা হসপিটালে ডিসচার্জ হবে তখন আমি অবশ্যই মাকে বলে দেবো মা এই চিহ্নগুলো বিপদ চিহ্ন, আপনি একটু সতর্ক থাকবেন, যখনই হবে তখন অবশ্যই নিয়ে আসবেন। তো বিপদ চিহ্নগুলো আমরা মাথা থেকে পা পর্যন্ত মনে রাখি। মাথা থেকে যদি বলি, যদি কোনো বাচ্চার খিঁচুনি হয়, এক, যদি কোনো বাচ্চার লেথার্জিক বলি যে বাচ্চা এরকম নেতায় পড়তেছে, তারপর হচ্ছে কোনো বাচ্চা দেখা হলো তার হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া, যদি দেখি যে টেম্পারেচার কম 36.5 কম, যদি টেম্পারেচার দেখা যাচ্ছে 37.5 বেশি, ওটা আমরা জ্বর বলি। যদি দেখা যায় বাচ্চা বুকের দুধ একদমই খাচ্ছে না, যদি দেখা যায় তার
রেসপিরেটরি রেট 60-এর বেশি, অথবা বুক বেশি মাত্রা দেবে আসতেছে, বাচ্চার নড়াচড়া কম করছে, এসব সাইন যখন দেখবেন তখন দেরি করার কোনো সুযোগ নাই, তখন তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবেন। এগুলো ইমার্জেন্সি সাইন, এগুলো ডেঞ্জার সাইনে বলি, বিপদ চিহ্ন বলি আমরা। ধন্যবাদ স্যার। আমাদের অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, দর্শকরা প্রশ্ন করেছেন। স্যার আমি একজনের প্রশ্ন নিচ্ছি, তিনি কোশ্চেন করেছেন, আমার বাচ্চার বয়স 2 মাস, প্রতিদিন 4 থেকে 5 বার করে বমি করে, ঢেকুর ওঠাতে গেলে ঢেকুরের বদলে বমি করে, বমির পরিমাণটা বেশি, গ্যাসের জন্য 2 সপ্তাহ ফ্লুকাল সিরাপ খেয়েছে, তাও বমি করছে। একজনের পরামর্শ উপর করে শুয়েছি, তখনও বমি করেছে। স্যার কি করবে সেটা নিয়ে স্যার আপনার কাছে পরামর্শ চাচ্ছেন। সুন্দর প্রশ্ন এবং খুব কমন প্রবলেম। তো বমি যখন করে সেক্ষেত্রে একটু খেয়াল করা লাগবে যে বমির পরিমাণটা কেমন, একটা বমির রংটা কেমন, বমির পরিমাণটা যদি ডাইজেস্টেড অর সেমি ডাইজেস্টেড মিল যদি থাকে, এবং বমির সাথে যদি কোনো রকম বাইল স্টেন বলি আমরা, যে পিত্ত মিক্স যদি না থাকে অথবা রক্ত না থাকে বমির সাথে, সেটা নিয়ে ভয় করার কারণ নাই। একটা বৈশিষ্ট্য বললাম। দ্বিতীয় বৈশিষ্ট্য, বাচ্চা বমি করাটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। যদি দেখা যায় বাচ্চা বমি করতেছে কিন্তু বাচ্চা আদারওয়াইজ ভালো আছে, তার জ্বর নাই, তার শ্বাসকষ্ট নাই, তার অ্যাক্টিভিটিসগুলো ভালো, সে প্রস্রাব ভালো করতেছে, পরিমাণও ভালো, তার রঙও ভালো, ওজনটা বাড়তেছে, আমি রিপিট করছি ওজনটা বাড়তেছে, তো সেই কারণে দেখবেন যে এটা আমরা নর্মাল পজিটিভ বলি, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে বমি যখন হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা সাজেশন যেটা থাকবে, বাচ্চাকে একটু উপর করে রাখবেন বুকের দুধ খাওয়ানোর পরে, এবং যদি বাচ্চা বমি করে, আমি আবারও বলছি, খাওয়ানোর পরে বাচ্চাকে একটু উঁচু করে রাখবেন, আমি সরি উপর বলছিলাম, উপর না, উঁচু করে রাখবেন যাতে বমিটা আসতে না পারে। আবার যদি ইন কেস বমি চলে আসে সেক্ষেত্রে বাচ্চাকে সোজা করে না রেখে বাচ্চাকে একটু বাম কাত করে রাখবেন। উদ্দেশ্য হচ্ছে যখন বাচ্চা বমি করবে তখন কিন্তু দুটো এই বমিটা ঢুকার, একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে খাদ্যনালী। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যাতে শ্বাসনালীতে বমিটা না যায়, সেটা আমরা বন্ধ করার জন্য করবো কি, বাচ্চা যখন বমি করা শুরু করবে বাচ্চাকে বাম কাত করে রাখবো। বাম কাত করে রাখলে হবে কি, বমিটা তখন ফ্লোরে পড়ে যাবে। অনেক মায়ের একটু ভয় পান যে বমি তো করে, বাচ্চার একটু নাক দিয়ে মুখ দিয়ে বমি চলে আসে। তো বমি নাক দিয়ে আসতে পারে, মুখ দিয়ে আসতে পারে। মায়ের কাজ যেতে হবে, বাচ্চাকে শোয়ায় বাম কাত করে রাখবেন, নাক মুখটা একটু পরিষ্কার করে দেবেন, তাহলেই চলবে। এটা এরকম ভয় করার কিছু নাই, তবে সতর্ক থাকার বিষয়। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, এই শীতের সময় বাচ্চাদের ঠান্ডা বা সর্দি বেশি হয়, আগাম সতর্কতা স্বরূপ আমরা কি করতে পারি? 3 থেকে 6 বছরে বাচ্চাদের ঠান্ডা লাগলে আমরা কি করতে পারি? আগাম সতর্কতা স্বরূপ আসলে শীতকালে যেটা হয় যে বাচ্চার ঠান্ডা লাগা যাতে না লাগানোর ব্যবস্থা করা লাগবে, সেটা উপায়টা খুব সিম্পল। আমরা একটু মাথায় একটু ক্যাপ পরাতে বলি, টুপি পরাতে বলি, উলেন টুপি পরানো ভালো, আর আমরা একটু হাত পায়ে মোজা পরাতে বলি। আর বাচ্চা যাতে ঠান্ডা না লাগে সেক্ষেত্রে 1 থেকে 2টা লেয়ার কাপড় তাকে পরাতে বলি। আরটা কি প্রশ্ন বললেন? 3 থেকে 6? 3 থেকে 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে স্যার কি করণীয়? 3 থেকে 6 বছরের বাচ্চার ক্ষেত্রে সেটা হচ্ছে বাচ্চার ঠান্ডা যাতে না লাগে সেটার ব্যবস্থা করা। আরেকটা বিষয়, বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট যে সমস্যাগুলো যেগুলো হয় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল অরিজিন বলি। সেক্ষেত্রে আমরা বলি তাকে একটু গরম রাখা, বারবার একটু কুসুম গরম লিকুইড খাওয়া। অনেক সময় কাশি যখন হয় সেক্ষেত্রে মধু, আদার রস, লেবুর রস কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়ালে পরে এটার রেসপন্সটা একটু ভালো আসে। ধন্যবাদ। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তার বেবির বয়স 15 দিন, ওজন স্যার 3 কেজি। স্যার অনেক বেশি শুকিয়ে গিয়েছে, এটা নিয়ে খুব টেনশনে আছে। মা ব্রেস্ট ফিড করাচ্ছে, তবু মানে ওজনটা বাড়ছে না এবং বাচ্চা খুব কান্নাকাটি করে। তো এটা একটা কমন প্রবলেম, মায়েদের একটা কমন সমস্যা বা কমপ্লেইন ওনারা করেন বাচ্চার ওজন বাড়ছে না। তো সেক্ষেত্রে 3 কেজি হচ্ছে একটা সিঙ্গেল রিডিং বলি, একটা সিঙ্গেল রিডিং দেখে কমন করা একটু ডিফিকাল্ট। যদি এমন হয়, আমি যদি জন্মের ওজনটা জানতাম 15 দিন বড় যেহেতু, সেক্ষেত্রে এমন যদি হয় জন্মের ওজনের পর থেকে তার ওজনটা বেশি, এখনকার ওজনটা বেশি, সেক্ষেত্রে এটা ভয় করার কোনো কারণ নাই। আমি আগে একটু বলেছি জন্মের পরে স্বাভাবিক এবং সময়ের আগে জন্ম হওয়া বাচ্চাগুলো সবাই কিন্তু ওজনটা কিছু সময়ের জন্য লস করে। প্রথম 7 দিন কিন্তু ওজনটা একটু কমে, এরপরে 7 ডেজ অনওয়ার্ডস তার ওজনটা বাড়তে থাকে। তো মা আপনি একটু খেয়াল করবেন জন্ম ওজনটা আপনার জানা আছে কিনা। যেহেতু 15 দিন বয়স, বাচ্চা যেহেতু অন্য কোনো সমস্যা নাই, যদি তার জন্ম ওজনের চাইতে ওজনটা বাড়তির দিকে থাকে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নাই। ধন্যবাদ স্যার। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, নর্মাল ডেলিভারি বা সিজারের মাধ্যমে যারা বাচ্চা হয় তাদের কি মানে কোনো অসুবিধা হয় কিনা?
আসলে সিজারের মাধ্যমে যে বাচ্চা যেটা হয় সেটা আমরা তো একটু বলছিলাম যে বুকের দুধ খাওয়াতে গেলে হয় কি মায়ের একটু কমফোর্টের বিষয়টা আমরা বলছিলাম পজিশন এবং অ্যাটাচমেন্ট বলছিলাম। তো মা যখন একটু আরাম করে বাচ্চাকে ধরতে না পারবে তখন তো একটু মায়ের একটু কষ্ট হবে। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ ব্যবস্থা আছে যে মা শুয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। সিজারিয়ান সেকশনে মাগুলো দেখা যায় জন্মের পরে তার 1 থেকে 2 দিন পরে তার ব্যথাটা যখন কমে যায় তখন সে কিন্তু স্বাভাবিক তার বুকের দুধ খাওয়ানোটা শুরু করতে পারে। তো আমার ডাক্তার হিসাবে বা হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে আমাদের যেটা সাজেশন যেটা থাকবে, আমরা যেটা বলবো মায়েদের যে আপনার এই পেনটা কমে যাবে। প্রথম কথা হচ্ছে আপনার বুকের দুধটা নামবে, আপনি বাচ্চাকে ধরেন একটু বুকের দুধটা মায়ের বুকের উপর ধরেন, এখানে বসে আপনি খাওয়াতে পারবেন না। আর যখন পেনটা কমবে তখন বসে বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন। অর্থাৎ আমি যদি সামারাইজ করি যে সিজারিয়ান সেকশনটা কিন্তু বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই এবং সিজারিয়ান সেকশন করা মায়েরাও কিন্তু বুকের দুধটা খাওয়াতে পারে। একটু ধৈর্য ধরার বিষয়, 1 থেকে 2 দিন বুকের দুধটা কম পেলে এটা নিয়ে ভয় করানোর কারণ নাই। আমরা বলি যে 2 দিনের কষ্ট আপনার বাচ্চা সারা জীবন বাঁচাবে। স্যার শেষ মুহূর্তে একটা প্রশ্ন এসেছে স্যার, তার বাচ্চার ঘন ঘন হেঁচকি উঠে, স্যার এটা কি কোনো প্রবলেম বা ভয় পাওয়ার কিছু আছে কিনা? ঘন ঘন হেঁচকি যখন উঠে সেক্ষেত্রে অনেক সময় বলা হয় যে ওভার ডিস্টেনশন অথবা যদি এরোফেজি আমরা বলি, সেক্ষেত্রে খেয়াল করা লাগবে মা বাচ্চা বুকের দুধটা ভালো করে পাচ্ছে না। স্পেশালি অনেক সময় হয় অ্যাটাচমেন্টটা মায়ের বুকের দুধের সাথে বাচ্চার যদি মুখটা ভালো অ্যাটাচমেন্ট না হয় সেক্ষেত্রে অনেক সময় বাতাস ঢুকে যাওয়ার প্রবণতা থাকে বলে বাচ্চা হেঁচকি উঠে। এক্ষেত্রে একটু খেয়াল করবেন যে প্রথম মায়েদের ক্ষেত্রে এটা হয়, তো খেয়াল করবেন বাচ্চার অ্যাটাচমেন্টটা ঠিকমতো হলো কিনা। এবং বুকের দুধ খাওয়ানোর পরে বার্পিং বলে একটা কথা বলি, বাচ্চাকে উচ্চ করে রাখা এবং বাতাসটা একটু তোলে, পিঠে একটু হালকা আপনি একটু পিঠটা ম্যাসেজ করে দিলে তখন বাতাসটা বেরো যাবে, তখন হেঁচকির পরিমাণটা একটু কমে যাবে আশা করি আমরা। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি স্যারের মূল্যবান উপদেশ পেয়ে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন, বুঝতে পেরেছেন নবজাতকের স্বাভাবিক যত্ন বা শিশুর পরিচর্যা আমরা কিভাবে করতে পারি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিআরবি হসপিটাল কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য।